কন্টিনিউড পেজ 50 হেডিং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 ডান দিকে ওপরে মার্কস 2 কোয়েশ্চেন নাম্বার 1 প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে অথবা অপানুবর্তন কি? উত্তর প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয়, একেই অপানুবর্তন বলে। কোয়েশ্চেন নাম্বার 2 অনুবর্তন প্রতিক্রিয়া কাকে বলে? উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও মূল উদ্দীপকের অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রতিক্রিয়া বলে। কোয়েশ্চেন নাম্বার 3 অনুবর্তনের প্রধান ভাগ দুটির নাম লেখো। উত্তর অনুবর্তনের প্রধান দুটি ভাগ হল 1 প্রাচীন বা ক্লাসিক্যাল অনুবর্তন এবং 2 সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। কোয়েশ্চেন নাম্বার 4 প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে, যেমন লালাক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনির সংযোগ। কোয়েশ্চেন নাম্বার 5 অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উত্তর কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিবর্ত প্রতিক্রিয়াকে বলা হয় অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া, যেমন ঘণ্টাধ্বনির ফলে লালাক্ষরণ। কোয়েশ্চেন নাম্বার 6 রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? উত্তর যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে, যেমন খাদ্য দেখলে লালাক্ষরণ। কোয়েশ্চেন নাম্বার 7 আর ব্র্যাকেটে রেসপন্ডেন্ট ব্র্যাকেট ক্লোজড টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? এস ব্র্যাকেটে অপারেন্ট ব্র্যাকেট ক্লোজড টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? রেসপন্ডেন্ট RESPONDENT অপারেন্ট OPERANT। উত্তর আর ব্র্যাকেটে রেসপন্ডেন্ট ব্র্যাকেট ক্লোজড টাইপ অনুবর্তন হল সক্রিয় অনুবর্তন শিখন বা টাইপ 2 শিখন। অপরদিকে এস ব্র্যাকেটে অপারেন্ট ব্র্যাকেট ক্লোজড টাইপ অনুবর্তন হল প্রাচীন অনুবর্তন শিখন বা টাইপ 1 শিখন। কোয়েশ্চেন নাম্বার 8 কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে প্রাচীন অনুবর্তনের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর আইভান প্যাভলভ 1904 খ্রিস্টাব্দে প্রাচীন অনুবর্তনের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নোবেল পুরস্কার লাভ করেন। কোয়েশ্চেন নাম্বার 9 অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10 প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CR ক্যাপিটাল C ক্যাপিটাল R বলতে কি বোঝো? উত্তর প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CR অর্থাৎ কন্ডিশনড রেসপন্স এর বাংলা সমার্থক হল অনুবর্তিত প্রতিক্রিয়া। এটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের সাহায্যে সৃষ্ট এক স্বাভাবিক প্রতিক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 11 শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। উত্তর শিখনের দুটি কৌশল হল 1 অনুবর্তন কৌশল, 2 প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল। কোয়েশ্চেন নাম্বার 12 প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিহ্ন অঙ্কন করো। উত্তর প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন আইভান প্যাভলভ। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিহ্নটি নিম্নরূপ। নিচে ঘণ্টার ধ্বনি ব্র্যাকেটে উদ্দীপক 1 ব্র্যাকেট ক্লোজড, সেখান থেকে অ্যারো দিয়ে ডান দিকে সজাগ ভাব ব্র্যাকেটে স্বাভাবিক প্রতিক্রিয়া 1 ব্র্যাকেট ক্লোজড, নিচে খাদ্য ব্র্যাকেটে উদ্দীপক 2 ব্র্যাকেট ক্লোজড, সেখান থেকে ডান দিকে অ্যারো দিয়ে
লালাক্ষরণ ব্র্যাকেটে স্বাভাবিক প্রতিক্রিয়া 2 ব্র্যাকেট ক্লোজড। ওপরে যেখানে ঘণ্টার ধ্বনি বা উদ্দীপক 1 লেখা রয়েছে সেখান থেকে আবার লালাক্ষরণের দিকে আরেকটি অ্যারো দেওয়া রয়েছে। এইভাবে সাংকেতিক চিত্রটি অঙ্কন করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, কোন রাশিয়ান শারীরতত্ত্ববিদ অনুবর্তনের ওপর সর্বপ্রথম গবেষণা করেন? ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম কি? বিশিষ্ট রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান পেত্রোভিচ প্যাভলভ অনুবর্তনের ওপর সর্বপ্রথম গবেষণা করেন। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম প্রাচীন অনুবর্তন। কোয়েশ্চেন নাম্বার 14, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CS বলতে কি বোঝো? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত US এর পুরো কথাটি কি? উত্তর, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CS বলতে বোঝায় কন্ডিশনড স্টিমুলাস বা অনুবর্তিত উদ্দীপককে বোঝায়। স্টিমুলাস STIMULUS। পেজ 51। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত US এর পুরো কথাটি হল আনকন্ডিশনড স্টিমুলাস বা স্বাভাবিক উদ্দীপক। কোয়েশ্চেন নাম্বার 15, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত UR এর পুরো কথাটি কি? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় কাইমোগ্রাফ এ কোন উপাদানের পরিমাণ লিপিবদ্ধ করা হয়? কাইমোগ্রাফ কাকার রস্বই ময়কার গয়রফলা আকার ফ। উত্তর, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত UR এর পুরো কথাটি হল আনকন্ডিশনড রেসপন্স বা স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় কাইমোগ্রাফে লালার পরিমাণ লিপিবদ্ধ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 16, অনুবর্তনের অপর একটি অবস্থার নাম লেখো। প্রাচীন অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়া কোন প্রকার স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর, অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের প্রতিস্থাপন। প্রাচীন অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোয়েশ্চেন নাম্বার 17, উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়া কোনটি? R টাইপ শিখনকে কোন প্রকার অনুবর্তন বলা হয়? উত্তর, উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়াটি হল প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া। R টাইপ শিখনকে সক্রিয় অনুবর্তন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 18, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি? অনুবর্তনের পরে যদি ঘটনাটি পুনরায় কয়েকবার পরীক্ষামূলক পরিস্থিতিতে আনা হয় তাহলে অনুবর্তন প্রতিক্রিয়াটি পুনরায় ফিরে আসে। একেই অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলে। কোয়েশ্চেন নাম্বার 19, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে। যেমন শিক্ষার্থী অঙ্ক সঠিক করে প্রশংসা অর্জন করে। কোয়েশ্চেন নাম্বার 20, স্কিনার বাক্স কি? উত্তর, সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন যা স্কিনার বাক্স বলে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে। সেটি একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি লিভারে চাপ দিলেই ট্রের মধ্যে খাদ্য চলে আসে। অল্প সময়ের মধ্যে বহু আচরণ নৈর্ব্যক্তিকভাবে অধ্যয়নের জন্য এটি ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 21, অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: 1. অপারেন্ট অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয়। 2. অপারেন্ট অনুবর্তনের জন্য শক্তিদায়ক উদ্দীপক একান্তভাবে দরকার। কোয়েশ্চেন নাম্বার 22, সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি লেখো। R টাইপ আচরণ কি? উত্তর, সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি হল S1 to R1
R1 টু S2, S2 টু R2, অর্থাৎ S1 থেকে R1 এ একটি অ্যারো দেওয়া হয়েছে এবং R1 থেকে S2-তে ডান দিকে আরেকটি অ্যারো দেওয়া হয়েছে, আবার S2 থেকে R2-তে আরেকটি অ্যারো ডান দিকে নির্দিষ্ট করা হয়েছে। যে আচরণের কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা যে আচরণ ঘটানো যেতে পারে তাকে আর টাইপ আচরণ বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 23, শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো। উত্তর, শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ হলো: 1. শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষা ভীতিকে দূর করা হয়। 2. শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 24, সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? উত্তর, সক্রিয় অনুবর্তনের অপর নাম ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক অনুবর্তন। স্কিনার রেসপন্ডেন্ট এবং অপারেন্ট এই দুই শ্রেণীর আচরণের কথা বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 25, স্কিনার সক্রিয় অনুবর্তনের যে মতবাদ প্রচার করেন তাকে বিশেষ অর্থে কি বলা হয়? অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? উত্তর, স্কিনার সক্রিয় অনুবর্তনের যে মতবাদ প্রচার করেন তাকে বিশেষ অর্থে অপারেন্ট অনুবর্তন বলা হয়। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হল প্রাণীর সক্রিয়তা। কোয়েশ্চেন নাম্বার 26, স্কিনার কত প্রকার শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন? স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দুটি কি? উত্তর, স্কিনার দুই প্রকারের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন। স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দুটি হল: 1. ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক ও 2. ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক। কোয়েশ্চেন নাম্বার 27, অপারেন্ট কাকে বলে? সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর, অপারেন্ট হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই। সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোয়েশ্চেন নাম্বার 28, আর টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? আর টাইপ আচরণ এটি সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। এস টাইপ আচরণ প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। পেজ 52। কোয়েশ্চেন নাম্বার 29, রেসপন্ডেন্ট আচরণ কি? কম্পিউটার ভিত্তিক শিখনের ক্ষেত্রে কোন প্রকার অনুবর্তনের প্রয়োগ দেখা যায়? উত্তর, রেসপন্ডেন্ট আচরণ হল যার নির্দিষ্ট উদ্দীপক আছে। কম্পিউটার ভিত্তিক শিখনের ক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 30, স্কিনারের উল্লিখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের উল্লেখ করো। উত্তর, স্কিনারের উল্লিখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি হল: 1. নিরবচ্ছিন্ন শিডিউল, 2. সময় অন্তর শিডিউল। কোয়েশ্চেন নাম্বার 31, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? উত্তর, স্বতঃক্রিয়ামূলক বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব বোঝাতে গিয়ে স্কিনার প্রাণীর দুই ধরনের আচরণের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে একটি হল রেসপন্ডেন্ট, যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ। কোয়েশ্চেন নাম্বার 32, অপারেন্ট বলতে কি বোঝো? উত্তর, অপারেন্ট হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার নির্দিষ্ট উদ্দীপক নেই। এই রূপ প্রতিক্রিয়ার জন্য প্রাণীর সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 33, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? উত্তর, সক্রিয় আচরণ হল এক বিশেষ ধরনের আচরণ যার কোনো সুনির্দিষ্ট উদ্দীপক নেই, তাকে যে কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায়। যেমন স্কিনারের বাক্স পরীক্ষায় পায়রাটির খাঁচা খুলে গম খেতে পারা। কোয়েশ্চেন নাম্বার 34, পায়রা ও ইঁদুরের ওপর কে গবেষণা করেন? পায়রা নিয়ে কোন শিখন কৌশলের পরীক্ষা হয়েছিল? উত্তর, পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেন স্কিনার। পায়রা নিয়ে সক্রিয় অনুবর্তন শিখন কৌশলের পরীক্ষা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 35, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়? উত্তর, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ বি.এফ. স্কিনার।
সমস্যা সমাধানমূলক পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য পূরণে বাধা পেলে সমস্যা তৈরি হয়। নিচে এটি অ্যারোর সাহায্যে দেখানো হয়েছে। লেখা রয়েছে ব্যক্তি, সেখান থেকে ডান দিকে লেখা রয়েছে বাধা, এবং বাধা থেকে একটি অ্যারো ডান দিকে গিয়ে নির্দেশ করছে লক্ষ্য, অর্থাৎ ব্যক্তি ও তার লক্ষ্যের মাঝখানে রয়েছে বাধা। কোয়েশ্চেন নাম্বার 36, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো। উত্তর, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির দুটি সূত্র হল 1 ফল লাভের সূত্র এবং 2 অনুশীলনের সূত্র। কোয়েশ্চেন নাম্বার 37, প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ কী, অথবা পাজল বক্স কী? উত্তর, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন হলো একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন সম্পন্ন হয়। অথবা থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সের নাম পাজল বক্স। কোয়েশ্চেন নাম্বার 38, থর্নডাইকের ফল লাভের সূত্রটি বিবৃত করো। উত্তর, থর্নডাইকের ফল লাভের সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। কোয়েশ্চেন নাম্বার 39, থর্নডাইকের শিখন তত্ত্বে কটি মুখ্য ও গৌণ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে? শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্রকে কটি ভাগে ভাগ করা হয়? উত্তর, থর্নডাইকের শিখন তত্ত্বে 3টি মুখ্য ও 5টি গৌণ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে। শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্রকে দুভাগে ভাগ করা হয়, 1 ব্যবহারের সূত্র এবং 2 অব্যবহারের সূত্র। কোয়েশ্চেন নাম্বার 40, শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি লেখো। উত্তর, শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি হল যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয়। কোয়েশ্চেন নাম্বার 41, শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি লেখো। উত্তর, শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি হল যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময় ধরে তৈরি করা হয় না, তখন বন্ধনের শক্তি হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 42, শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রের মূল কথা কী? উত্তর, শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রের মূল কথা হল যে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত তখন ওই বন্ধন তৈরি করলে সন্তুষ্টি আসে, আর তৈরি না করলে বিরক্তি আসে। যখন কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত নয় তখন তা তৈরি করলে বিরক্তির কারণ হয়। কোয়েশ্চেন নাম্বার 43, শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কী? উত্তর, শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী যতক্ষণ না চেষ্টা ও ভ্রান্তির মধ্য দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ তারা একই উদ্দীপকের প্রতি নানারূপ প্রতিক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 44, শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির সূত্রটি কী? উত্তর, শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির সূত্রে বলা হয়েছে যে কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি, আগ্রহ ও মনোভাব সদর্থক হওয়া প্রয়োজন। পেজ 53। কোয়েশ্চেন নাম্বার 45, শিখনের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়ার সূত্রটি কী? উত্তর, শিখনের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে প্রতিক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 46, শিখনের ক্ষেত্রে আত্তীকরণের সূত্রটি কী? আত্তীকরণ আ তয় তয় দীর্ঘী ক র মূর্ধন্য। উত্তর, শিখনের ক্ষেত্রে আত্তীকরণের সূত্রে বলা হয়েছে যে যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে আগে একই ধরনের পরিস্থিতিতে যে ধরনের প্রতিক্রিয়া করেছে সেই ধরনের প্রতিক্রিয়াই করে। কোয়েশ্চেন নাম্বার 47,
শিখনের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রটি কী? উত্তর, শিখনের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রে বলা হয়েছে মূল উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও সেই একই প্রতিক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 48, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলতে কী বোঝো? উত্তর, বারবার প্রচেষ্টা ও ভুলের মধ্য থেকে নির্ভুল প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করা এবং ভুল প্রচেষ্টাগুলি বাতিল করাকেই প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলে। কোয়েশ্চেন নাম্বার 49, প্রচেষ্টা ও ভুলের কৌশলটির প্রবক্তা কে? সহযোগিতামূলক শিখন বলতে কী বোঝায়? উত্তর, প্রচেষ্টা ও ভুলের কৌশলটির প্রবক্তা হলেন এডওয়ার্ড থর্নডাইক। সহযোগিতামূলক শিখন বলতে বোঝায় নিজে শেখার সঙ্গে সঙ্গে সহপাঠীদের শিখতে সাহায্য করা। কোয়েশ্চেন নাম্বার 50, যৌথ শিখনের অর্থ কী? সঙ্গী শিখন কী? উত্তর, যৌথ শিখনের অর্থ একত্রে সমবেতভাবে কোনো কাজ সম্পাদন করার বা বোঝার চেষ্টা করা। আবার সমমানের পাঠসঙ্গীর কাছ থেকে কোনো বিষয় শিখে নেওয়ার প্রক্রিয়া হলো সঙ্গী শিখন। কোয়েশ্চেন নাম্বার 51, বিন্যাসকরণ বলতে কি বোঝায়? অবাঞ্ছিত আচরণ সংশোধন ও ভুল বানান শুদ্ধ করার ক্ষেত্রে কোন প্রকার অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর, প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থাকেই বিন্যাসকরণ ব্র্যাকেটে শেপিং ব্র্যাকেট ক্লোজড বলে ও অবাঞ্ছিত আচরণ সংশোধন ও ভুল বানান শুদ্ধ করার ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 52, থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। থর্নডাইকের অনুশীলন সূত্রের দুটি অংশ কী? উত্তর, থর্নডাইকের দেওয়া শিখনের একটি মুখ্য সূত্রের নাম অনুশীলনের সূত্র অথবা ফল লাভের সূত্র। থর্নডাইকের অনুশীলন সূত্রের দুটি অংশ হল, এক, অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র। কোয়েশ্চেন নাম্বার 53, পাজল বক্স কি? থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম লেখো। উত্তর, থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সের নাম পাজল বক্স। থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র ও প্রস্তুতির সূত্র। কোয়েশ্চেন নাম্বার 54, টাইম কার্ভ ব্র্যাকেটে টাইম কার্ভ ব্র্যাকেট ক্লোজড কি? থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় পুনরাবৃত্তির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে এই লেখ ব্র্যাকেটে গ্রাফ ব্র্যাকেট ক্লোজড ক্রমশ নিচের দিকে নেমে আসে। একে টাইম কার্ভ বলে। কোয়েশ্চেন নাম্বার 55, কোন মনোবিদ তাঁর পরীক্ষার সময় লেখচিত্র বা টাইম কার্ভ ব্যবহার করেছিলেন? কোহলার এবং কফকা শিম্পাঞ্জিদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম কি? উত্তর, মনোবিদ থর্নডাইক তাঁর পরীক্ষার সময় লেখচিত্র বা টাইম কার্ভ ব্যবহার করেছিলেন। কোহলার এবং কফকা শিম্পাঞ্জিদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম মেন্টালিটি অফ এপস। মেন্টালিটি MENTALITY অফ এপস APES। কোয়েশ্চেন নাম্বার 56, কোহলার এবং কফকা কী জন্য বিখ্যাত? উত্তর, 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত মেন্টালিটি অফ এপস নামক গ্রন্থে কোহলার এবং কফকা প্রকাশ করেন যে শিখন প্রচেষ্টা ও ভুলের ফল নয়, শিখন অন্তর্দৃষ্টির ফলে হয়। শিখনের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তাঁরা বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 57, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া কি কি? উত্তর, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া হলো, এক, পৃথককরণ এবং দুই, সামান্যীকরণ। কোয়েশ্চেন নাম্বার 58, পৃথককরণ কি? সামান্যীকরণ কি? উত্তর, অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্য দূরে সরিয়ে রেখে প্রাসঙ্গিক ও সাধারণ
বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নেওয়াকে পৃথককরণ বলে। সাধারণ ও প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে সর্বজনীন তত্ত্ব গঠন করাকে সামান্যীকরণ বলে। কোয়েশ্চেন নাম্বার 59, গেস্টাল্ট মতবাদ কি? উত্তর, গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল কথা হল সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে দেখে এবং সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 60, গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর, গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম কুর্ট কাফকা ও উলফগ্যাং কোহলার। পেজ 54। কোয়েশ্চেন নাম্বার 61, গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কি? ব্র্যাকেটে নিচে HS মডেল কোয়েশ্চেন্স 2024 WBCHSE ব্র্যাকেট ক্লোজড। উত্তর 1, সম্পূর্ণতা। গেস্টাল্ট তত্ত্বের প্রধান ধারণা হল কোনো বস্তু বা ঘটনা তার পৃথক অংশগুলির সমষ্টির চেয়ে বেশি। আমরা জিনিসগুলিকে তাদের সম্পূর্ণতা হিসেবে উপলব্ধি করি। যেমন একটি গাড়ির ছবি দেখে আমরা পুরো গাড়িকে চিনতে পারি, তার টায়ার, দরজা বা ইঞ্জিন আলাদা করে নয়। নাম্বার 2, প্রেক্ষাপটের প্রভাব। আমাদের প্রত্যক্ষণ প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর নির্ভর করে। ভুল, আমাদের প্রত্যক্ষণ প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট রং আলাদা প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে দেখাতে পারে। কোয়েশ্চেন নাম্বার 62, মনোবিশ্লেষণ কি? এই তত্ত্বের জনক কে? উত্তর, মনোবিশ্লেষণ হল মনোবিদ্যা চর্চার একটি অতি গুরুত্বপূর্ণ শাখা বা স্কুল। এটি আবার এক ধরনের থেরাপি বা চিকিৎসা পদ্ধতি বোঝাতেও ব্যবহার করা হয়। মনোবিশ্লেষণ তত্ত্বের জনক হলেন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড। কোয়েশ্চেন নাম্বার 63, মনোবিশ্লেষক চারজন বিজ্ঞানীর নাম লেখো। উত্তর, মনোবিশ্লেষক চারজন বিজ্ঞানীর নাম হল কারেন হর্নি, এরিক এরিকসন, আলফ্রেড অ্যাডলার এবং কার্ল জিং। কারেন হর্নি, কয়াকার রয়কার দন্তের ন, হর্নি হ দন্তের নয় রেফ রশ্মি। এরিক এরিকসন, এরিক এ রয়রশ্মি ক, এরিকসন এ রয়রশ্মি ক দন্তেশ্বর ন। আলফ্রেড অ্যাডলার, আ ল ফয়রফলা একার ড, অ্যাডলার আ জফলা ড লয়াকার র, এবং কার্ল জিং, কয়াকার ল বর্গীয় জয় হর্ষি অনুস্বার। কোয়েশ্চেন নাম্বার 64, মনোবিশ্লেষণের প্রধান দুটি বিভাগের আলোচ্য বিষয় কি? উত্তর, মনোবিশ্লেষণের প্রধান দুটি বিভাগ হল 1, ব্যবহারিক বা ফলিত মনোবিশ্লেষণ। এটি সাহিত্য, শিল্প বা বাস্তব দুনিয়ার অধ্যয়নের জন্য নীতি বিষয়ে আলোচনা করে। 2, নিউরোসাইকো অ্যানালিসিস। ভুল, নিউরোসাইকো অ্যানালাইসিস এটি স্বপ্ন ও অবদমন নিয়ে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 65, মনোবিশ্লেষণের লক্ষ্য কি? একজন শিক্ষার্থীকে বা ব্যক্তিকে তার মধ্যে সৃষ্ট মানসিক ব্যাধির বা সমস্যার আসল কারণ সমূহকে মোকাবিলার জন্য সাহায্য করার ক্ষেত্রে আবেগ এবং আচরণের সচেতন এবং পুনরাবৃত্তিমূলক নির্দেশ সম্পর্কে সচেতন করাই হল মনোবিশ্লেষণের লক্ষ্য। কোয়েশ্চেন নাম্বার 66, অহং বা ইগো কি? উত্তর, অহং বা ইগো হল মনের যৌক্তিক অংশ। এটি প্রথমত আইড এবং তাগিদকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি বাস্তবতার দাবি সমূহকে মোকাবিলা করে। কোয়েশ্চেন নাম্বার 67, সুপার ইগো কি? উত্তর, এক্ষেত্রে মূল্যবোধ, নীতিগত ধ্যান ধারণা ও বিশ্বাস একজন মানুষের ওপর স্থাপন করা হয় যা তার সিদ্ধান্ত ও আচরণকে নির্দেশ দান করে। কোয়েশ্চেন নাম্বার 68, মনোবিশ্লেষণের দুটি সুবিধা লেখো। উত্তর, মনোবিশ্লেষণের দুটি সুবিধা হল 1, একটি ব্যক্তির অন্তর্নিহিত আবেগের ওপর ফোকাস করে। 2, এটি পরিহাস আচরণ অন্বেষণ করে এবং পুনরাবৃত্ত চিন্তার ধরন শনাক্ত করে। কোয়েশ্চেন নাম্বার 69, মনোবিশ্লেষণের দুটি শিক্ষাগত প্রভাব লেখো। উত্তর, 1,
শিক্ষার্থীর মানসিক সমস্যা যেমন বিষণ্ণতা এবং উদ্বেগ যে প্রায়ই সচেতন ও অচেতন মনের দ্বন্দ্বের মূলে থাকে, এই বিষয়ে মনোবিশ্লেষণ ব্যাখ্যা দান করে। 2. শিক্ষার্থীদের আবেগ ও আচরণের উপর নিয়ন্ত্রণ আনার জন্য মনোবিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মধ্যে এই তত্ত্বের প্রয়োগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হয়। কোয়েশ্চেন নাম্বার 70, স্বপ্নের বিশ্লেষণ কি? উত্তর, মানুষের স্বাভাবিক জীবনে যে সকল বিষয় নিয়ে খুব নার্ভাস বা ভীত থাকে সেইগুলির অচেতন আকাঙ্ক্ষা ও অভিপ্রায় স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 71, মনোবিশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর কখন ঘটে? উত্তর, মনোবিশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর ঘটে থাকে যখন একজন মানুষ অন্য মানুষের কাছে অপরের সম্পর্কে তার অনুভূতিগুলি উপস্থাপন করে এবং অন্য মানুষের মতো তার সাথে যোগাযোগ করে। পরবর্তী হেডিং, মক টেস্ট নাম্বার 3, নিচে ফুল মার্কস ব্র্যাকেটে 20 ব্র্যাকেট ক্লোজড। প্রথম প্রশ্ন, হেডিং, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মার্কস 5 × 2 = 10। কোয়েশ্চেন নাম্বার 1, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 2, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মূলসূত্র আলোচনা করো। পরের হেডিং, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মার্কস ডান দিকে 2 × 5 = 10। কোয়েশ্চেন নাম্বার 1, অপানুবর্তন কি? কোয়েশ্চেন নাম্বার 2, গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কি? কোয়েশ্চেন নাম্বার 3, থর্নডাইকের ফল লাভের সূত্রটি বিবৃত করো। কোয়েশ্চেন নাম্বার 4, শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কি? কোয়েশ্চেন নাম্বার 5, মনোবিশ্লেষণের দুটি সুবিধা লেখো। এই সঙ্গে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা অধ্যায়টি এখানেই শেষ হলো।